এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। অনুষ্ঠানে দুর্গাপুর শিল্পাঞ্চলের বৃহত্তর শিল্পাঞ্চল, সেখানকার বিভিন্ন যে সমস্ত সামাজিক সংস্থা, তারা নানা ধরনের কাজ করে চলেছেন, মানুষকে পরিষেবা দেন। কেউ হয়তো কোনো অসুখ বিসুখ নিয়ে কাজ করছে, হেমোফিলিয়া নিয়ে কাজ করছেন, বা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ আর নারী ক্ষমতা নিয়ে কাজ করছেন, অনেকে আদিবাসী গ্রামে সেইখানকার সামাজিক উন্নয়নের জন্য কাজ করছেন। নানা সংস্থা এরকম কাজ করছেন, কখনো কখনো ব্যক্তি মানুষও তারাও এই সমস্ত কাজ করছেন। তো আমরা এই বিশেষ বৈকালিক অনুষ্ঠানে এই ধরনের যে সামাজিক সংস্থাগুলো, কেউ হয়তো খেলাধুলা নিয়ে কাজ করছেন, কেউ হয়তো গান বাজনা নিয়ে কাজ করছেন, সেই সমস্ত সংস্থাগুলোকে আমরা একটা সম্মান স্বীকৃতি দেওয়ার জন্য নিয়ে আসি, আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেওয়ার জন্য। একই সঙ্গে আমাদের কাছে যা খবর আসে, আমাদের দর্শকেরা তারা যাদের হাতে কিছুটা সময় আছে, কিছুটা এখনও কাজকর্ম করার মতো ক্ষমতা আছে, একটা শ্রমদানের ক্ষমতা আছে, হয়তো সামান্য অর্থ সংস্থানও আছে, তারা না কিছু সামাজিক কাজ করতে চান, কিন্তু কোথায় যাবেন, তার কাজ যে ধরনের কাজ করতে তার ইচ্ছে হয় সেই ধরনের কাজে আর কেউ করেন কি না, এগুলো যোগাযোগ হয় না। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই যোগাযোগটাও করে দিতে চাই, যে বিভিন্ন সংস্থার সঙ্গে যখন পরিচয় করিয়ে দিচ্ছে, সামাজিক পরিষেবা যারা দিচ্ছেন, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু যে কথা বলছি না, সামাজিক সংস্থা ছাড়াও কিছু কিছু ব্যক্তি মানুষ, তারা কিন্তু আমাদের এই শহরে বা এই শিল্পাঞ্চলে একটু অন্য ধরনের কাজকর্ম করে চলেছেন। আজকে অবশ্য একটু অন্য ধরনের অনুষ্ঠানের জন্যই আপনাদের দরবারে হাজির হয়েছি। আমাদের এই দুর্গাপুর দেখতে দেখতে বয়স তো হয়ে গেল প্রায় কত 75 হলো, 55 সাল যদি ধরে নিই বেড়ে, তাহলে 75 হলো। তো এখানে তো কারখানার কাজকর্ম, রোজকার দৈনন্দিন প্রাত্যহিকতা, এটা ওটা ছাড়াও আমাদের নিজস্ব কিছু বিনোদন আছে, খেলাধুলা, গান বাজনা এবং আবৃত্তি। তো আমাদের এই অঞ্চলে আবৃত্তি চর্চার হাল হকিকত কি, কেমন ছিল, এখন কেমন, ভালো না মন্দ, এটা দর্শকদের মতামত আছে। আর গত এক সপ্তাহ ধরে দর্শকদের অনেক প্রশ্ন আমরা পেয়েছি। তো আজকে আমাদের অতিথি হিসাবে ডেকেছি এক গুণী মানুষকে। ইনি আবৃত্তিকার, ইনি আবৃত্তি প্রশিক্ষক, ইনি অনুষ্ঠান সঞ্চালক এবং আরও অনেক কিছু। আমাদের আজকের বিশেষ অতিথি কাকলি দাশগুপ্ত। কাকলি, অনেক অনেক নমস্কার। হ্যাঁ, কাকলিকে এক হাতে নমস্কার করতে হবে, কোনো উপায় নেই। কাকলি সম্প্রতি, কাকলি একটু যে কথা বলছিলাম না, যে সঞ্চালনা, আবৃত্তি ইত্যাদি ছাড়াও একটু ডাকাবুকো ধরনের, হ্যাঁ, একটু ঠ্যাটা কথাও বলেন। আর এই ডাকাবুকো ধরনটা করতে যে নিজে গাড়ি চালান, ফলে একটি দুর্ঘটনা ঘটিয়ে তার হাতটি ভেঙেছেন, সে কথা আমরা বলছিলাম। তো কিন্তু হাত ভেঙে তো রক্ষে নেই, কাজকর্মে অনুষ্ঠানের মধ্যে যাচ্ছেন। আজকে আমাদের অতিথি হতে স্বীকার করেছেন। কাকলি, দুর্গাপুরে আবৃত্তি চর্চা, একদম তুমি দুর্গাপুরে অনেকদিন আছো, দীর্ঘকাল, বিবাহ সূত্রে যদি এসছো, কিন্তু এখানে এসে এখানে আবৃত্তি জগতের সঙ্গে তুমি নানাভাবেই যুক্ত হয়ে গেছো, প্রথম থেকেই বলতে পারা যায়। সেটা তোমার ধরো
তুমি এখন আবৃত্তি প্রশিক্ষক, কিন্তু এই কাজটা হাতে নেওয়ার আগে দুর্গাপুরের আবৃত্তি চর্চার সম্বন্ধে তোমার কোনো ধারণা ছিল বা আছে বা তৈরি হয়েছে পরে? যখন এসেছি তখন কিন্তু সত্যি কোনো ধারণা ছিল না যে দুর্গাপুরে কীরকম হয় কি না হয়, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে দুর্গাপুরের কিন্তু আবৃত্তি চর্চার জায়গাটা যথেষ্ট স্ট্রং, যথেষ্ট কাজ হয় এখানে, আবৃত্তি নিয়ে যথেষ্ট কাজ হয় চারিদিকে, এবং পুরো দুর্গাপুর ছড়িয়ে সে কাজটা হয়। এখন দেখো, আবৃত্তি চর্চার ক্ষেত্রে দুর্গাপুরে আপনারা দর্শকরা অনেকে জানেন, শুরুটা যেটা হচ্ছিল, একটা হচ্ছে যারা নাটক করতেন, আমি ধরো সুজি চট্টোপাধ্যায়ের নাম বলতে পারি, তারাই সাধারণত আবৃত্তিও করতেন, এবং অনুষ্ঠানে তখন সঞ্চালক বলতো না, ঘোষক বলতো, ঘোষক বলা হতো তখন। পরের দিকে শুধু আবৃত্তিকার হিসাবে যারা আসেন, তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য নাম, আমরা এখনো আমাদের সাথে কাজ করছেন, যদি অনেক বয়স হয়েছে, রামরঞ্জন ঘোষাল। একদম, রামরঞ্জন ঘোষালের আমাদের নির্বাণ চ্যাটার্জি ছিলেন, এখন অবশ্য এখানে দুর্গাপুরে থাকেন না। একদম, নীলিমা দিয়েছেন, নীলিমা বিশ্বাস, হ্যাঁ একদম খুব সুন্দর, ভালো কাজ করতেন, আমাদের কোনো সন্দেহ নেই। শুধু আবৃত্তি চর্চাটা দুটো দিক আছে আমার মনে হয়, দুটো কেন, অনেকগুলো দিক আছে। তুমি আবৃত্তি প্রশিক্ষক, এটা আমার কথা না, এটা তোমাকেই বলতে হবে, তোমার কাছে আমরা শুনবো। যে ধরো, একটা হচ্ছে গলার একটা ব্যাপার আছে, কণ্ঠস্বর যেটাকে আমরা বলি, সেটা একটা খুব জরুরি বিষয়। এছাড়া শব্দ প্রয়োগ ইত্যাদি কিছু ব্যাপার আছে। তার সঙ্গে সঙ্গে এখন আবৃত্তি যারা খুব মানে নানা জায়গায় হইচই পাকিয়ে আবৃত্তি যারা করেন, তাদের সঙ্গে কিছু কিছু কি বলবি আবহাওয়া, সঙ্গীত আবহাওয়া থাকে, এই ব্যাপারে তোমার কি মতামত? দৃশ্যায়ন থাকে। দেখুন, একটা সময় কিন্তু গানের মাঝখানে আবৃত্তিকে দেওয়া হতো, দুটো বড় বড় প্রথিতযশা শিল্পী, তার মাঝখানে স্টপ গ্যাপ হিসেবে একটু আবৃত্তির অনুষ্ঠান হতো। কাজী সব্যসাচীর পর থেকে তারপরে ব্রততী বন্দ্যোপাধ্যায়, মেধা, এরা আস্তে আস্তে কিন্তু এই চিত্রটা পাল্টে দিয়েছে। এখন শুধু দুর্গাপুরের বুকেই কদিন আগে হয়ে গেল, শুধু আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে, মানুষ টিকিট কেটে সেটা দেখতে যাচ্ছে। এবং চারপাশে যে আধুনিকতার সঙ্গে যদি পাল্লা দিতে হয় আমাদের, তাহলে কিন্তু আবহ দরকার, পিছনে দৃশ্যায়ন দরকার, কিন্তু তার সঙ্গে অবশ্যই আবৃত্তির মানটাও কিন্তু আমাদের তুলে ধরতে হবে। অবশ্যই আবহ কোথাও কোথাও দরকার, ভালো লাগে, আবহ থাকলে ভালো লাগে। মানুষের মনোরঞ্জন তো করতে আসছি, যেমন সঙ্গীতের ক্ষেত্রে ধর একটা সঙ্গত দরকার হয় না, আবৃত্তিতে ম্যান্ডেটরি না, মানে আবশ্যিক নয়। আবৃত্তিতে আমি শুধুও করতে পারি, কিন্তু আমি যখন খোলা মঞ্চে একসঙ্গে 500 লোককে শোনাবো, তখন যদি আমি একটা আবহ নিতে পারি, পিছনে কিছু দৃশ্যায়ন নিতে পারি, তাহলে তো ওটা মনোমুগ্ধকর হবেই, আরো বেশি প্রসার ঘটবে আবৃত্তির, আরো বেশি প্রচার। এটা আমরা সঙ্গীতের ক্ষেত্রেও তো আমরা দেখেছি। ধরো আমাদের যেমন আমরা সঙ্গীতকার আসলেন, বসলেন, হারমোনিয়াম নিয়ে, সাথে হয়তো তবলা বা অন্য কোনো গান গেয়ে গেলেন। আবার এমনও দেখেছি যিনি গান গাইছেন পুরো মঞ্চ জুড়ে লাফালাফি ঝাপাঝাপি করে গান গাইছেন, মানে পারফরমেন্সের ধরন আছে। তোমার নিজস্ব মত অন্য মত হতে পারে। আমার পারফর্মার আর্ট তো, আমি যদি আবৃত্তি করতে করতে সামনে দর্শকের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারি, কথা বলতে পারি। হ্যাঁ, আমাদের এখন অনেক সঙ্গীত শিল্পী সত্যি কথাই মানে পোশাক এমন করেন যে পুরো মঞ্চ উনি দাপিয়ে বেরিয়ে গান করছেন, মানুষ মনোরঞ্জিত হচ্ছে, যাচ্ছে, সংস্কৃতির সঙ্গে যাচ্ছে, বাংলা গান শুনছে, ব্যান্ডের গান শুনছে। সেরকম যদি আবৃত্তিও শুনতে মানুষ আসে, তাহলে আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু। অর্থাৎ মনোরঞ্জনের জন্য আমাদের যে সমস্ত বিনোদন সম্ভার, মনোরঞ্জনের জন্য, তার জন্য প্রয়োজনীয় যদি এটা একটু করা যায়, অসুবিধা তো নেই। না, মানটাকে নামানো যাবে না। মনোরঞ্জনের নাম করে আমি আজকাল তো ইউটিউবে দেখি আমরা, এক এক সময় বন্ধ করে দিতে হয়। কুৎসিত কিছু করব না, আমি কুৎসিত কিছু করব না। আমি যদি গগনে গরজে মেঘ কবিতা আবৃত্তি করছি, সেখানে পিছনে মেঘের আওয়াজ হলো, কি বাইরের স্ক্রিনে মেঘ দেখালো, কি আমি নীল শাড়ি পরে মঞ্চে উঠলাম, ক্ষতি কি? না, কিছু কিছু আবার একদম গোড়া লোক আছে, আমি গানের ক্ষেত্রে বিশেষ করে দেখেছি, যেমন যারা রবীন্দ্রসঙ্গীত গাইবেন, তার পোশাক পর্যন্ত ঠিক করে নিয়েছেন, যে
প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে এরকম কিছু কিছু গোড়া লোক আছে। আচ্ছা, তুমি দীর্ঘকাল ধরে আছো, আবৃত্তিরও এরকম পোশাক আছে। আমি করেছি, আমি জিন্স পরে মঞ্চে উঠে কবিতা গত মাসে বাংলা একাডেমিতে গত মাসে জিন্স পরে করে এসেছি। আমার এত দূর থেকে যাব, আমার মনে হলো বর্ষা কাদা, এত দূর থেকে যাব, আমার কবিতাটা ঠিকঠাক থাকলেই হবে, আমার পোশাক দেখার দরকার নেই। এবং তাতে আমি দু একজনকে শুনলাম এই পোশাকে মঞ্চে। তো এইগুলো থেকে কিন্তু আমাদের খানিকটা বেরোতে হবে, এইগুলো থেকে। কারণ রবীন্দ্রনাথ তো চেয়েছিলেন তো অচলায়তন ভেঙে দিতে, রবীন্দ্রনাথ তো চাননি যে আটকে রেখে দিতে, তার তো সব মুক্ত ধারাই পছন্দ, তিনি তো সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে। একটা কথা, তুমি যে সময় এসছো দুর্গাপুরে, তাও তো 25-30 বছর হয়ে গেল। হ্যাঁ, 94 সালে এসেছি আমি দুর্গাপুরে। 30 বছর হয়ে গেল। তুমি যখন এলে তখন দুর্গাপুরে ঘরে ঘরে ছেলে মেয়েদের আবৃত্তি শেখার যে চল, তার সঙ্গে যদি 30 বছর পরে এখনকার হিসাব করো, তোমার কি মনে হয়? আমি যখন এসেছি তখন আবৃত্তি কিন্তু খুব একটা বেশি চল ছিল না, কিন্তু এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, দুর্গাপুরের সবকটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি দেখতে পাচ্ছি বাংলা মিডিয়ামের থেকে বেশি আবৃত্তির কম্পিটিশন হচ্ছে। কালকেই একটি বিশেষ দুর্গাপুরের পরিচিত স্কুলে ইংলিশ মিডিয়ামে, সেখানে আবৃত্তির কম্পিটিশন হয়েছে ক্লাসে ক্লাসে। হ্যাঁ, তাতে কি হচ্ছে, বাবা মারা জানছে যে ক্লাসে ক্লাসে হয়, বা ইলোকিউশন হচ্ছে, ইলোকিউশনে পার্টিসিপেট করতে হবে, তাহলে কি চলো কবিতা শিখতে যাই। অনেকটা বেড়েছে। এবং আমার ক্লাসে বলছি বাংলা মিডিয়ামের ছেলেদের থেকে, মানে যেহেতু বাংলা মিডিয়ামটা এই কারণে তুলনা করছে যে একটা সময় তো শুধু বাংলা মিডিয়ামই ছিল, এখন তো ইংলিশ মিডিয়ামের আবৃত্তিটা তো বাংলায়, ইংরেজি কবিতা না, খুব একটা করি না, একটা দুটো করাই, বেশি করাই না, ইংরেজি একদম বেশি করাই না। তো সেই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী কিন্তু বেশি, তারা কিন্তু বেশি এগিয়ে যাচ্ছে, তারা বেশি মুখস্থ করছে, তারা মনে রাখছে, তারা পুরস্কার জিতছে। এখানে প্রাসঙ্গিক নয়, তবু একটুখানি একটা কথা তোমাদের স্মরণে রাখতে বলবো, যে আমাদের শিক্ষাক্ষেত্রে এই যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামের ছাত্র এখন কারা, পরিবারগতভাবে আর্থিক সামর্থ্যের দিক থেকে, সেটা যদি একটা খেয়াল রাখো তাহলে দেখবে যে তাদের কতটুকু অন্যদিকে যাওয়ার সুযোগ সুবিধা আছে। মানে এটাও খুব সত্যি কথা, একদম আপনি ঠিক কথা বলছেন। বাংলা মিডিয়ামে যারাই পড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকেই বেশিরভাগ বাংলা মিডিয়ামে যায়। খুব কয়েকজন আছেন যারা আদর্শগতভাবে যে আমার সন্তানকে আমি বাংলা মিডিয়ামেই পড়াবো, আমি পড়াবো না, আমি দেখি কি করা যায়, এরকমভাবে কয়েকজন দেন। বেশিরভাগই পিছিয়ে পড়া পরিবার থেকে এখানে আসছে। সেখানে খুব সত্যি কথা, সেখানে তাদের ফিজ দিয়ে, তবে এটাও খুব সত্যি কথা, দুর্গাপুরের আবৃত্তি জগতের যে ফিজ সেটা কিন্তু খুবই কম। দুর্গাপুরে আমি জানি, আমি সব প্রশিক্ষকদের সঙ্গে আমার চেনা জানা, অনেকটাই কম আমাদের কলকাতা বা বড় শহরের থেকে, বর্ধমানের থেকেও কম। আচ্ছা, এখানে তুমি তো প্রশিক্ষণেও আছো, আমরা সে কথা বলবো। দুটো তথ্য দাও তো আমাকে। এক হচ্ছে বাংলা কবিতা, তুমি যেমন একটা তথ্য দিলে যে ইংরেজি মাধ্যমের ছেলে মেয়েরা বেশি করে আসছে। আচ্ছা, অবাঙালি পরিবার থেকে বাংলা আবৃত্তিতে আসছে এরকম কম আছে, দু একজন আছে। হ্যাঁ, তাদের জন্য কিছু ইংরেজি কবিতা শেখাতে হয়, কিছু হিন্দি শেখাতে হয়, যদিও হিন্দিটা তাদের দিয়েই পড়াই, আমি পড়িয়ে তারপরে আমি মানেটাই করে তাকে করাই, এরকম আছে, দু একজন আছে। একই সঙ্গে সরাসরি জিজ্ঞেস করছি, দর্শকরা জানি না এটা আপনারা মেনে নেবেন কিনা, এই ধরো যারা তোমার কাছে, আমি আরো অনেকের কাছে, আমরা তাদের কাছে কত প্রসঙ্গ আসবো, যারা আবৃত্তি শিখছে, প্রশিক্ষণ নিচ্ছে, কিভাবে বলবো কথাটা, ধরো তাদের যদি পদবীগুলো আমরা হিসাব করি, মানে যেগুলোকে আমরা সাধারণ বলি যে উচ্চ বর্ণের লোক বা ইত্যাদি, এরকম আছে না, ধরো নানা বর্ণের লোকেরা সেখানে আছে, নির্দিষ্টভাবে তুমি একটা কাজ করো, আমরা সেই প্রসঙ্গটা আলাদা করে আসবো, একটা নির্দিষ্ট জায়গাতে তুমি আবৃত্তি শেখো, আমি সেই জায়গাটায় যাচ্ছি না, তা যদি না বলি সাধারণভাবে। হ্যাঁ, সব রকম। হ্যাঁ, অর্থনৈতিক ভাবে যারা একটু উচ্চ জায়গায় রয়েছে, তারা সব কোনো বর্ণের নেই। আপনি বলতে পারেন একটা বিশেষ আসেন না, তারা কম আসে। একটা বিশেষ ধর্মের মানুষরা তারা কিন্তু কম আসে। মানে আমার একটা ক্লাসে 10টা ছাত্র থাকলে ওটা একজন হয়তো হবে,
রেশিওটা 10:1। না এটাকে তুমি হিন্দু মুসলমান বলছো? হ্যাঁ একদম। আচ্ছা, না আরেকটা যে আমরা কথা বলি, বলছিলাম যে কাকলির যে আবৃত্তিকার বা প্রশিক্ষণ ছাড়াও অনেক গুণ। একটা কাজ করেন যে আপনি জানেন একেবারে পিছিয়ে পড়া যেসব ছেলেমেয়েরা রয়েছে ওদের একটা সংগঠন আছে, সেইখানে সেই সব ছেলেমেয়েদের ওরা একেবারে বিনা খরচে এই আবৃত্তি প্রশিক্ষণের দায়িত্বটাও, তাছাড়া অনেক ওই সংস্থার ব্যাপারে আরও অনেক দায়িত্ব নেয়, সেইখানে ছেলেমেয়েরা যে শিখছে কীরকম তোমার অগ্রগতিতে? অসাধারণ। সেখানে যারা এবার ক্লাস 10-এ আছে, আমি নাম করেই বলছি, দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত। সেখানে আমাদের 36টি বাচ্চা আছে, ক্লাস 5 থেকে 5টা করে বাচ্চা প্রত্যেক বছর আমরা ওদের ভর্তি করি। সেখানে নানা রকম গান করে, কিছু বাচ্চার গান শুনলে মানুষে মুগ্ধ হয়ে যাচ্ছে, সেরকম কেউ কেউ কবিতা করছে, নাটক করছে। তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসছে। না আমি একবার সরাসরি জিজ্ঞেস করছি, ধরো তুমি এমনি যে তুমি বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ দাও আবৃত্তি, বলে ইংলিশ মিডিয়াম বা অন্যান্য যাদের দাও, তাদের অগ্রগতির কথা যদি ধরি তোমার প্রশিক্ষণে, আর এই যে তুমি একটা নির্দিষ্ট জায়গাতে সংস্থাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের যে আবৃত্তি প্রশিক্ষণ দিচ্ছ, এইটার একটা তুলনা করলে কি দাঁড়ায়? এটার তুলনা করলে একদম ওখানে কি হয়তো আমি খুব সত্যি কথা বলছি আপনাকে, কোনোদিন আমি বা দর্শকরাও কোনোদিন দেখতেই পারেন যে একটা কথা বুঝতে, আমি যেটা আলোচনার মধ্যে জানতে চাইছি, যেটা এটা স্পষ্ট করে দর্শকরা মেনে নেবেন নিশ্চয়ই, যে দেখুন আমরা যেটা কিভাবে বলি যে ফার্স্ট জেনারেশন লেখাপড়া, সেকেন্ড জেনারেশন লেখাপড়া, এটা তো খুব জরুরি বিষয় হয়। আমি সেই কথাটা, হ্যাঁ, আমাদের সংস্থায় যে বাচ্চাগুলো রয়েছে না, তারা ফার্স্ট জেনারেশন লার্নার হতে পারে, কিন্তু তারা তো আমাদের থেকে শিক্ষাটা পাচ্ছে। আমি একা নয়, দুর্গাপুরের বিভিন্ন স্তরের যারা মানুষরা রয়েছেন তারা গিয়ে তাদের শিক্ষা দিচ্ছেন এবং তারা চেষ্টা করেন শ্রেষ্ঠটা দিতে। ওই বাচ্চাদের সঙ্গে বরঞ্চ আমার ক্লাসে যে বাচ্চারা আসে, আমি বলছি ও মায়েরা, কারো মা ক্লাসে ঢুকিয়ে দিয়ে বাইরে গিয়ে মোবাইলটি হাতে বসে পড়ছে। হ্যাঁ, কি শিখছে বাচ্চা কি না শিখছে, যতটুকু করছে নিজের তত্ত্বাবধানে নিজে করছে। আর আমরা যে 35টা বাচ্চাকে রেখেছি তারা জানে তারা ওখানে শেখবার জন্য এসছে। আমরা হয়তো কেউ শিখিয়ে আসছি, তারপরে যিনি তত্ত্বাবধায়ক থাকছেন তিনি দেখছেন কি পড়ছে, তারপরে ওরা সব বন্ধু বান্ধবরা থাকছে, তারা দেখছে তারা কি করছে। আমার মনে হয় না ওদের কোনো খুব একটা আলাদা কিছু হয় না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা যে আমার ক্লাসে যে 10টা বাচ্চাই কবিতা খানিকটা শিখছে। ওরা কি করছে 5, 6, 7 পর বিভিন্ন ওখানে দাবা খেলা শেখানো হয়, ওখানে গান হয়, ওখানে হয়, তারা বিভিন্ন দিকে 1-2জন হয়তো লাস্ট অব্দি যাচ্ছে। ক্লাস 10-এর যে লাস্টে দেখলাম হয়তো 5টা বাচ্চার মধ্যে একটি বাচ্চা হয়তো কবিতাটাকে অ্যাডপ্ট করছে, সবাই করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে একটা কথা হচ্ছে, তুমি ধরো এই আবৃত্তি প্রশিক্ষণেও আছো, যুক্ত আছো, তাও তো 15-20 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 20 বছরের বেশি হয়ে গেল, 22 বছর 23 বছর হিসাব অত না হলে মোটামুটি ভাবে। আমি বলছি যে ধরো দুর্গাপুরে আমরা যেটা জানি, তুমিও জানো, যে দুর্গাপুরে ধরো রামরঞ্জন ঘোষালের কথা বলছি, রামরঞ্জন ঘোষালের প্রশিক্ষিত বেশ কয়েকজন এখন কিন্তু দুর্গাপুরের প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী। আমি একজন, তুমি একজন, ধরো রমা একজন, ধরো শিবদাস একজন, আমি প্রীতিকণার নাম হয়তো বলতে পারবো না, প্রীতিকণা আমি হয়তো অনেকের নাম এরকম তারা অসন্তুষ্ট হবেন না, কারণ আমার তারা সবাই প্রিয়জন। কিন্তু আমি বলছি যে যেটা বিষয়টা জানতে চাইছি, যে আজকে তোমারও হয়ে গেল 15 বছর। আমারও 3টি ছাত্র, মেঘবালিকা বলে একটি দল করেছে, একটি মেয়ে। আমি বুঝতে পারবো যে আমাদের পরের প্রজন্ম একদম কিভাবে এগোচ্ছে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে এই যে তোমাদের ছাত্রছাত্রীরা করছে, তোমার রাগ হয় না কেন? একটা বট গাছ তো ঝুড়ি নামায়। এই যে রামরঞ্জন স্যারের কাছে শেষ করেছি, 7th ইয়ার পরীক্ষা দিয়েছি এই শিল্পাঞ্চলে, এই পশ্চিমবঙ্গের মধ্যে, আমি পূর্বাঞ্চলের মধ্যে আমি আর কি চণ্ডীগড় প্রাচীন কলা কেন্দ্র থেকে প্রথম হয়েছিলাম, 7th ইয়ার পরীক্ষায় গোল্ড মেডেল পেয়েছিলাম। তা এই যে স্যারের থেকে বেরিয়ে আমি আর একটা করেছি, এটা তো আমি তো ওনাকে ছেড়ে নয়, আমি আর শিকড় ঝুলিয়েছি আর কি ওনার সংস্থার। সেরকম আমার একটি ছাত্র আছে, আপনি জানেন উমাশঙ্কর সেন, তিনি দুজনে সুজনে বলে একটি দল করেছে। একটি মেয়ে আছে সুভদ্রা চক্রবর্তী, ও মেঘবালিকা বলে একটি দল করেছে। দীপালি বলে একটি মেয়ে শেখানো শুরু করেছে। তনয়া বলে মেয়ে একটি সঞ্চালনা করছে, ওরা কাজ করছে। আচ্ছা, এটা একটা খুব আনন্দের খবর, খুব আনন্দের। কিন্তু এক ফাঁকে তুমি এর মধ্যে যেটা বলেছো যে একটা সময় ছিল যে বিভিন্ন অনুষ্ঠানে, তখন তো জলসা বলতাম আমরা, তার মধ্যে অনেক কিছু হাস্য কৌতুক থাকতো, গান থাকতো, কখনো আবৃত্তি থাকতো।
সেখানে একটা সময় একজন আবৃত্তি করলেন এরকম একটা মাঝখানে ব্যাপার ছিল। ঢুকে, হ্যাঁ হ্যাঁ পরের দিকে এরকম হয়েছে যে 2 ঘন্টার অনুষ্ঠান করছেন একজন আবৃত্তিকার, এরকম তো একদম এটা একদম হয়েছে, মানে একক আবৃত্তির আসরই খুব জমজমাট জনপ্রিয় আসর হয়েছে, এটা তুমি বলেছো এবং আমরা এটা জানিও। আমি একটা জানতে চাইছি যে দুর্গাপুর বা এই আমাদের বৃহত্তর শিল্পাঞ্চলে একক আবৃত্তির আসর বসানোর মতো যোগ্যতা নিয়ে, যোগ্যতার কথাটা ঠিক মাপ হয় না, পরিমাপ হয় না, কিন্তু সাধারণভাবে বলতে যা বোঝাতে চাইছি, এটা কিরকম পরিস্থিতি আছে আমাদের? আছে আছে পরিস্থিতি আছে, আমরা এগিয়ে আসি না, আমরা করি না। আমরা আর একটা কথা, আমরা যদি পাশে থাকি পরস্পরে, ধরুন আমরা এই মুহূর্তে হাতে গোনা 10 জন, ধরুন আমি 10 জনের কথাই বলছি, অনেকটা সিনিয়র হয়ে গেছি আমরা যারা, স্যার নীলিমাদির পরের কথা বলছি, এর মধ্যে গৌতম দা রয়েছে, মিতাদি আছে, এদের পরের স্যার, নীলিমাদি, গৌতম দা, মিতাদি, এদের পরের প্রজন্মের কথা, হ্যাঁ হ্যাঁ গৌতম দা, মিতাদি, এদের পরের প্রজন্মের কথা বলছি, আমরা যারা পরে এসেছি। হ্যাঁ, এরা তো অগ্রগণ্য, এদের পরে এখানে প্রসূনদা রয়েছে, বরুণদা রয়েছে, এদের পরের জেনারেশন বলছে, তারা আমরা যারা কাজ করছি তারা কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি, কিন্তু আমাদের ওইভাবে যে নিজস্ব একটা, কারণ এখনো তো দুর্গাপুরে ওইভাবে যে আবৃত্তি করি পয়সা দেবে সে কিন্তু কেউ করে না খুব একটা। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটি আসছি যে ধরো আবৃত্তি কি এখনো শখের জিনিস, আবৃত্তি কি পেশা হিসাবে এখনো কি খুব একটা আমাদের সংস্কৃতি জগতে যে বড় বড় অনুষ্ঠান হয়, স্থানীয় শিল্পীদের ওই তথ্য কেন্দ্রে 2-1 অনুষ্ঠানে একটা খাম পাই, অনিন্দিতাদি কিছু অনুষ্ঠানে, দোলের অনুষ্ঠান বা এসবের অনুষ্ঠানে, গীতাঞ্জলির অনুষ্ঠানে দিদি একটা রেমুনারেশন দেন, আর আমরা যে সঞ্চালনা করি কোথাও কোথাও সেখানে পাই, নইলে এমনি আমরা কোথাও পাই না। আমন্ত্রিত শিল্পী থাকি, আমরাও তাদের আমন্ত্রণ জানাই, তারা করে যায়, তাদের অনুষ্ঠানেও আমরা আমন্ত্রিত হয়ে করে আসি। না, এটা সাধারণভাবে আমাদের বহু উদ্যোক্তাদের দেখেছি, তারা একটা অদ্ভুতভাবে ভেবে নেন তো আমার পাড়ার ছেলে, আমার পাড়ার মেয়ে করে দিয়ে যাবে, ওকে আসবে, ওকে ফোন করে তুই আসবি, কিন্তু এইটা উদ্যোক্তারা যখন বাকি সমস্ত এত খরচা করেন, তাদের হল ভাড়া বলুন, মাইক ভাড়া বলুন, সাজগোজ বলুন, আর অন্যান্য ইত্যাদিতে, সেখানে আবৃত্তি শিল্পীকে তার, আমি তো সাম্মানিক কেন, আমি বলবো পারিশ্রমিক দিতে কেন বিমুখ হবেন? আমি এটা উদ্যোক্তাদের তো বারবার করে বলবো, যারা বিভিন্ন আসর বসান আবৃত্তি শিল্পীদের, অবশ্যই তাদের সাম্মানিক বলুন, ভালো নামে, বা আমি সোজাসুজি বলছি পারিশ্রমিক, আমি কারখানার মানুষ, পরিশ্রম জানি, কাজ করবো, পয়সা নেব, তো বিনা পয়সায় শ্রম নিয়ে নেবেন কেন, তার মেধা নেবেন? আরেকটা কথা আপনার এই এতেই বলি, উদ্যোক্তারা কলকাতা থেকে বিভিন্ন শিল্পী নিয়ে আসেন, অবশ্যই তারা হচ্ছে ইন্টারন্যাশনাল শিল্পী, বিদেশে গিয়েও তারা পয়সা রোজগার করেন, কিন্তু আমার মনে হয় না দুর্গাপুরে এখন এই মুহূর্তে অন্তত 10 জন শিল্পী রয়েছে, তারা অন্তত 1 ঘন্টার একটি অনুষ্ঠান মানুষকে ভালো, মানে মানুষকে, শ্রোতাকে শোনানোর মতো করে করতে পারেন, সেই রকম কিন্তু আমরা কারোকে পাইনি। হয়তো আমি একটা অনুষ্ঠান করছি, আমার অনুষ্ঠানে আমি গিয়ে করলাম, বা আমার একটা সংস্থা আছে উড়ান, আমরা সেখান থেকে একটা নৃত্যনাট্য করলাম, সেখানে একটা অনুষ্ঠান আমরা নিজেরাই ক্রিয়েট করে নিজেরাই করলাম, দর্শক এলো, দেখলেন, শ্রোতারা এলেন, শুনলেন, মুগ্ধ হলেন, চলে গেলেন, কিন্তু এরকম কখনো হয় না যেরকম বাইরে থেকে শিল্পী এনে করা হচ্ছে, সেরকম যে দুর্গাপুরের শিল্পীরাও সেখানে মানে একে একে ক্রম অনুসারে এসে করলেন, তারাও 1 ঘন্টা দেখুক না দর্শককে বিনোদন করতে পারেন কিনা, এটা একটা কাকলি। আবার সে বলছে একটা সামাজিক অবস্থানটা হচ্ছে কি, 1 নম্বর কলকাতা আমাদের কাছে হওয়ার ফলে না, আর আমাদেরও এখানে দুর্গাপুরে যারা যেখানে আছেন, সে সাহিত্য করুন, গান বাজনা করুন, খেলাধুলা করুন, একটু কলকাতার শিক্ষাপ্রাণীর একটা ব্যাপার, শখ সাধ থাকে, এটা আছে, নানা কারণে আছে, যেটা যদি এটা দূরে যদি হতো, এমনকি একটা সময় দুর্গাপুর হবার আগে আমরা বার্নপুরে দেখেছি, বার্নপুরে তার নিজস্ব ঘরানা তৈরি করে নিয়েছে বিনোদনের, কিন্তু কলকাতা যত কাছে হয় তাদের কলকাতার পিছনে, আর কলকাতার বাবুদের মাতব্বরিয়ে থাকে, এটা সরাসরি বললাম, দর্শকরা যেভাবে নেন সেটা একটা অসুবিধার ক্ষেত্রেই হয়েছে। আমাদের মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্য এমনকি পাশের বিহারও যখন একসাথেও ছিল, পাটনার রাঁচি, তারা একের ওপরে নির্ভর ছিল না। উত্তরপ্রদেশে বা গুজরাটে এক একটা জেলা সদর অন্য জেলা সদরের উপর কোনোভাবে নির্ভরশীল না, কিন্তু আমাদের
পশ্চিমবঙ্গে আসানসোল, দুর্গাপুর বা শিলিগুড়ি থাকা সত্ত্বেও কেন জানি না সমস্ত কলকাতা কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক। তুমিও কলকাতার মেয়ে, আমিও আমি কলকাতা অনেকদিন ছেড়ে এসেছি, আমার সাংস্কৃতিক দুর্গাপুর। এটা আমরা আলোচনা করবো না, ঠিক সেভাবে প্রাসঙ্গিক হবে না। কিন্তু আমি তোমায় বলছি যে একটা যেমন বললে তুমি যে আমাদের পরের প্রজন্ম তারা আবৃত্তিকে নিচ্ছেন এবং মঞ্চের নিজস্ব পরিবেশনের জন্য প্রস্তুত আছে, অনেক শিল্পী প্রস্তুত রয়েছে। কিন্তু উদ্যোক্তারা উদ্যোগ নিচ্ছেন কিনা যে নতুন শিল্পীদের মঞ্চে জায়গা দেবেন এবং তার জন্য উপযুক্ত পারিশ্রমিক বা সাম্মানিক দেবেন। একদম, যে কবিতা তারা করে যাচ্ছেন কলকাতা থেকে এসে, সেগুলো কিন্তু আমরা করি, আমরা পারি, আমাদের পরীক্ষা করা হয়নি। দুর্গাপুরের কেউই এরকম একক, আমি বড়দের কথা বলছি, আমাদের আগের যারা, কারোরই তো শুনিনি কোনো একক অনুষ্ঠান কারোর কাছে পেয়েছেন যে একক 10টা কবিতা বলছেন বা 5টা কবিতা বলছেন। দুর্গাপুরের কোনো আবৃত্তিকার সুযোগ পেয়েছে না। আরেকটা কথা তুমি একটু অন্যভাবে বলি, তোমাদের ধরো একটা যেমন এটা আমরা বলছি উদ্যোক্তাদের দায়ী করছি, আচ্ছা তোমরা যে কবিতা আবৃত্তি করো, তোমরা দুর্গাপুরের কবিদের কবিতা আবৃত্তি করো না? তোমরাও সেই করি আমরা দুর্গাপুরের কবিতা, আমি তো করি, আমার অনুষ্ঠানে হয় দুর্গাপুরের কবিদের কবিতা আবৃত্তি হয়। আমার দিশারি মুখোপাধ্যায়ের কিছু কবিতা, রূপালী মুখোপাধ্যায়ের যেহেতু পাই, যেগুলো স্নেহাশিসের আমাকে পাঠায়, আপনার কবিতা করিয়েছি আমি, আমার ছোটদের আমি করিয়েছি। এবার একটা সময় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন প্রত্যেক বছর কম্পিটিশনে দুর্গাপুরের কবিদের দিয়ে একটা কবিতা দিতেন। এটা একটা সময় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যে আবৃত্তি প্রতিযোগিতা হতো, তাতে তো আমি নিয়ম করে দিয়েছিলাম যে দুর্গাপুরের কোনো কবির কবিতা পাঠ করতে হবে, একটা ক্যাটাগরি থাকতো। হ্যাঁ, সেই কবিতাটা ছাপা হতো লিফলেটে। পরস্পরকে করতেই হবে। কিন্তু এখন এই যে পরস্পর বলছি, ধরো তোমরা যারা আবৃত্তি শিল্পী, তাদের কোন সংগঠন আছে দুর্গাপুরে পরস্পরের প্রতি মিলমিশ সংগঠন করা? যে একটা আছে বোধহয় বাচিক ঐকতান বলে কেউ কিছু মানুষ মিলে করেছেন, আমি নেই সেখানে, কিন্তু আছে বোধহয় একটা খুবই ভালো তারা কাজ করে, মাঝে মাঝে কাজ করে। একটা অনুষ্ঠানে আমাদের এমনি আমন্ত্রণও করেছিল, আমি নেই সেটাতে, কিন্তু আছে একটা। দুর্গাপুরে আমাদের একটা সময় আমি জানি তপেশরা একটা বাচিক শিল্পী সংগঠন করবার চেষ্টা করেছিল। আমি সেটাই ছিলাম, সেটা ব্যর্থ হয়েছে, কাজ করছে না, আমি তোমাদের বলছি কাজ করছে না, সেটা ব্যর্থ হয়েছে, সেটা ভেঙে গেছে। একটা ব্যাপার বলো তো, আমি নিজে খুব বিভ্রান্ত হই এবং দর্শকরাও আমাকে এই নিয়ে অনেক প্রশ্ন করেছেন এই গত সপ্তাহে, যে এই যে আগে আমরা আবৃত্তিকারী বলতাম, এখন আমরা বলি বাচিক শিল্পী, শুনতে বেশ ভালো লাগে। এই তফাৎটা কি জানি, আমার যেটা মনে হয় আগে আবৃত্তিকার শুধু হয়তো কবিতা করতো, এখন এই বাচিক শিল্পীরা বাচিকের বিভিন্ন আঙ্গিকে যায়। মানে আমি যেরকম নিজে শ্রুতি নাটক করাই, শেখাই শ্রুতি নাটক করাই, গল্প পাঠ করাই, সংবাদপত্র পাঠ করাই, হ্যাঁ, তার সঙ্গে আবৃত্তি করে। আবার সঞ্চালনা শেখানো যায় না, সঞ্চালনা শেখাই না, সঞ্চালনা বিভিন্ন শ্রুতি নাটক, অবশ্যই শ্রুতি নাটকটা করি। তোমার কি একটা খবর জানা আছে যে খেলার মাঠে এই যাদের আমরা অ্যানাউন্সার বলি, ঘোষক, হ্যাঁ, আমি ধারাভাষ্য যারা দেন তাদের কথা বলছি না, ধারাভাষ্য খুব জরুরি, তাদের কথা বলছি না, ঘোষকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে খেলার মাঠে, এবং ঘোষকের খুব অভাব আছে খেলার মাঠে দুর্গাপুরেও। বাচিক যখন বলছো নিজেদের, তখন তোমরা কি তোমাদের ছাত্রছাত্রীদের যাদের মোটামুটি কণ্ঠস্বর ভালো, স্পষ্ট উচ্চারণ আছে, তোমরা শিখিয়ে পড়িয়ে খেলার মাঠে তাদের পাঠাতে পারো? আচ্ছা, আপনি আমায় বলুন, খেলার মাঠে যখন এই যে সঞ্চালনা করবে বা বাচিক যেটা ঘোষক হবে, তার বয়স কত হতে হবে? 22 থেকে শুরু, তার ছোট বয়স হতে হবে না? 22 বছরের কটা ছেলে দুর্গাপুরে আছে, কটা মেয়ে দুর্গাপুরে আছে 22 বছরের? সব তো চলে যাচ্ছে দুর্গাপুর থেকে। আমরা ক্লাস 8-এর পর আজকেই একটি সংস্থা, আজকে পশ্চিমবঙ্গ সরকারের একটা এর থেকে আমাদের বলছে যে 16 থেকে 30 প্রতিযোগিতা পাঠান, গানের প্রতিযোগিতায়। এসডিও ম্যাডামকে পরিষ্কার বলতে হলো 16 থেকে 30-এর আমাদের কোনো ছাত্রছাত্রী নেই, 35-এর পর 14-র নিচে। এই মাঝখানের সময় ছেলে মেয়েরা কই, তারা তো বেরিয়ে যাচ্ছে। এটা একটা ব্যাপার বললে ঠিকই, ধরো তবুও খেলার মাঠে রেফারিং বা আম্পায়ারিং করার জন্য তো এখন 22, 23, 24 ছেলেমেয়েরা আসছে, কিন্তু সেখানে অ্যানাউন্সার বলে না ঠিক সেরকম কেউ আসছে না। আপনি বেশি ফাঁকা জায়গা, একে তো পড়াশোনা করা দরকার, আপনি নিজে অনেক বছর করেছেন, আপনি জানেন পড়াশোনা করা দরকার, সেইটা খুব লিমিটেড। ওই যে সিলেবাসের বাইরে পড়াশোনাটা খুব কম,
আপনাকে কি সিলেবাসের পড়ায় পড়ে আপনি ঘোষক হয়েছিলেন কখনো? কখনোই না। আপনার খেলা দেখা, আপনার পড়াশুনো, আপনার ইন্টারন্যাশনাল যে ব্যুৎপত্তি জ্ঞান খেলা সম্বন্ধে, বা আপনার খেলার যে নিয়মকানুন, এইটা তো আপনাকে নিজে থেকে তৈরি করতে হয়েছিল। কি আপনাকে কেউ শিখিয়েছে? সঞ্চালনা তো শিখিয়ে হয় না, সঞ্চালনাকে তো উপলব্ধি করতে হয়। কি করছে আমি আজকে আলোচনাতে যাবো না, কারণ সঞ্চালনা নিয়ে আমার নিজস্ব কিছু ধারণা আছে, যেটা আমাদের দুর্গাপুরে যারা সঞ্চালনা করেন তাদের সঙ্গে একদমই মেলে না। এবং আমাকে অনেকে বকাবকি করে এই সঞ্চালক যারা আমার খুব প্রিয়জন, এমনিতে খুব আদরের তারা বলে যে আমি সামনে দেখলে বলে যে এসছে এবার ভুল ধরবে, এরকম না। আমি সেটার কথা বলছি না। দেখুন, আজকে যে আমাদের আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস, আজকে আমাদের অতিথি অত্যন্ত গুণী আবৃত্তিকার কাকলিকে ডেকেছি। কাকলির সঙ্গে কথাবার্তায় আমরা বরাবরই বলেছি, আমরা এই অনুষ্ঠানে কোনো ভারী ওজনদার এরম কথা না, আমরা গল্পচ্ছলে আমরা জানতে চাই কি চলছে আমাদের শিল্পাঞ্চলে কোনো একটা নির্দিষ্ট বিষয়। আজকে আমরা করছি দুর্গাপুরে আবৃত্তি চর্চার বর্তমান অবস্থাটা কি, হাল হকিকতটা কি। হাল হকিকত জানতে হলে দুটো ব্যাপার হচ্ছে, যেমন আবৃত্তি কেউ শিখতে চান, আবৃত্তিকে কেউ পেশা হিসাবে নিতে চান, আবৃত্তি শিল্পীদের কি অবস্থাটা। একটা শুনলেন যে উদ্যোক্তারা আবৃত্তি, বাকিদের যা সব কিছু টাকা পয়সা দিতে হবে, কিন্তু আবৃত্তি শিল্পীদের ক্ষেত্রে ওরা বলে দেবো চলে আসবে, এরকম একটা 2-3 20 মিনিট মানে অনেক দিচ্ছে। 20 মিনিট অনুষ্ঠান মানে অনেকটা। তাহলে গ্রুপ, যে আপনার ওদের খুব অপছন্দের ব্যাপারটা, কোলাজ করো, তাহলে 20 মিনিটে অনেক, অন্তত 30 জনকে আমরা দাঁড় করিয়ে দিতে পারবো। আমরা যারা শেখাই 30 জন মিলে দর্শক আসনটা আমার পরিপূর্ণ থাকবে। 30 জন কবিতা বলে নেমে যাবে, 10 মিনিটের মধ্যে কিন্তু 30 জনকে আমি করাচ্ছি। বুঝতে পারছেন? কোলাজ। তাহলে তো সেই শিল্পের যে মাধুর্য কোথাও কোথাও তো সেটা আটকে যাচ্ছে, সেটা সেই জায়গাটা তো উত্তীর্ণ হতে পারছে না। এটা আমি বুঝতে পারি, আমি এই ব্যাপারটা আমার বুঝতে অসুবিধা হয় না। এখন কোলাজ শব্দটার মানেও না খুব পরিষ্কার নয় মনে হয় অনেক ক্ষেত্রেই। তারা আমি সে প্রসঙ্গটা যাচ্ছি না, একটু অপ্রিয় প্রসঙ্গ, আমি জানি ব্যাপারটা দরকার। আমি হচ্ছে তোমরা যেটা বলছিলাম আমরা, যে তোমাদের পারস্পরিক সম্পর্কটা, যে বাচিক শিল্পীরা বা আবৃত্তিকাররা এখন ধরো কোনো একটা অনুষ্ঠানে ইদানিং সঞ্চালনার জন্য মোটামুটি অন্তত কি বলবো মজুরি বা পারিশ্রমিক বা সম্মানিত সঞ্চালনায় দেওয়া হচ্ছে। এখন কোন একজন উদ্যোক্তা, ধরো একটু এগুলো সব ক্ষেত্রেই হচ্ছে একটু যোগাযোগ থাকতে হয়, একটু বেশি হয় যে কে পাবে না পাবে। কিন্তু এরকম দুটো শুনতে পাই আমি, যে কখনো কখনো কেউ হয়তো ঠিক হয়ে গেছে, সেটা খবর পেয়ে ঝাঁপিয়ে পড়েছে, ওকে কত টাকা দিচ্ছেন, আমি কম টাকা করে দেবো, এরকমটা কি হচ্ছে? এই যে আপনি একটা কথা বললেন না, যোগাযোগ, আমরা অনেক বছর ধরে, খারাপ লাগবে না একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কেউ একজন হয়তো পরপর অনুষ্ঠান করেই যাচ্ছে, কোনো এক অজ্ঞাত কারণে হয়তো আমরা কাজ পাচ্ছি না, কোনো একটা ক্ষেত্রে আমরা কাজ পাচ্ছি না, ঠিক আছে, তখন মনে হয় হয়তো এত বছর করেছি। অনেকে আমাকে অনেক বড় বড় দুর্গাপুরে অনুষ্ঠান হয়েছে, একজন বললেন যে এবার নতুনদের সুবিধা দেওয়া হবে, নতুনরা করবে, তোমরা এবার করবে না, তোমাদের ছাত্রছাত্রীরা করবে। ভালো কথা, নতুনরা করুক, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে না, মিক্সিয়ে যাচ্ছে পছন্দসই পুরনোর সঙ্গে পছন্দসই নতুন। এটা খানিকটা যোগাযোগ, আপনি একদম খুব সত্যি কথা বলেছেন, যোগাযোগ থাকতে হবে। খুব অপ্রিয় কথা না, ভালো তো লাগে একদম। আমি বলছি কাকলি, ধরো তুমি একজন কি বলবো আবৃত্তি শিক্ষা দাও আর কি, প্রশিক্ষক। এই যে ছেলেমেয়েরা আসে, প্রাথমিকভাবে ছেলেমেয়েরা আসলো, তারা তোমার কাছে শিখবে, তারা কিছু শেখার জন্য কিছু টাকা দেয়, এগুলো তো সব আছে। এরকম মনে হয় যে এর দ্বারা হবে না, তুমি এরকম ভাবে বাতিল করেছো কাউকে? না, বাতিল কাউকে করিনি, জানেন তো। কারণ আমি একদম পরিষ্কার, আপনি তো বললেন, আমি খেলার মাঠে একজন গেলেই যে খেলতে পাবে তা না, তাকে একটু না সাইড লাইনে বসিয়ে রাখি অনেককে, যে তুমি আরো একটা বছর সময় দাও, আর একটু সময় দাও, এটা তো থাকেই, এটা করি, কিন্তু একদম বাতিল করি না। আমার ব্যক্তিগত এখন এত বছর ধরে শিখিয়ে আমার মনে হয়েছে যে আবৃত্তি শিখছে একটা বাচ্চা, এসে শিখছে, সে যে খুব ভালো পারফর্মার হবে সবসময় তা কিন্তু নয়, কিন্তু সে লার্নার থাকুক। এবং সেই যে নাম, আমাদের বাচ্চারা তো এখন হাতে গোনা পাঠ্য বইয়ের বাইরে কবির নাম জানে না,
কথাগুলো জানে না যে এত কাজ হয়েছে আমাদের বাংলা সাহিত্যে। আমি ছোট গল্প পাঠ করাই বাচ্চাদের, একদম ছোট গল্প পাঠ করাই। এটা একটা ভালো কথা শোনালে আরেকটু বলবে এই কথাটা, যে এই যারা আবৃত্তি প্রশিক্ষণে আসছেন, অন্তত আমাদের আজকের যিনি অতিথি কাকলি যেটা বলছেন, তাদেরকে সাহিত্যের প্রতি একটা আগ্রহ তৈরি করে দেওয়া হচ্ছে। শুধু আবৃত্তি শেখানো, বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ হলে এবং বোধহয় খানিকটা রুচিগত পরিবর্তনও হয়। অনেক ভুল ধারণা থাকে। আচ্ছা, আজকাল আমি একটা সুনীল গাঙ্গুলির একটা গান্ধীজি নিয়ে একটা কবিতা আছে, 3টি প্রশ্ন। এবার আমি আমার ক্লাসের ঘটনা আমি বলি। এই কবিতাটার যখন বলছি, আমার সামনের ছেলেটির প্রশ্ন হচ্ছে, ইনি তো ভালো লোক না, মানে তার বাড়িতে একটা রাজনৈতিক চর্চা হয়, সেই চর্চায় এই মানুষটাকে একটা অপরাধী করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং বড় ছেলে, সে ক্লাস 7-8-এ পড়ে, সে বললো এ তো ভালো না, এর জন্য দেশভাগ হয়েছে। তখন আমি কবিতাটা বলার পর তাকে যে বোঝালাম, তার ধারণা, সে ওই ওভার হিয়ার করেছে, সে তো রাজনীতি সেইভাবে বোঝে না, সে ওভার হিয়ার করেছে, তার বাড়িতে কথা হচ্ছে বা টিভিতে বা কোথাও দেখে। সে এই যে আবৃত্তির কিন্তু এই একটা জায়গা বোধ তৈরি করে। এটা খুব খুব ভালো লাগলো, আমার খুব আনন্দ লাগলো যে আবৃত্তি প্রশিক্ষণের মধ্যে শুধু যে মঞ্চে যে আবৃত্তি করা নয়, সার্বিকভাবে জীবনচর্চার ক্ষেত্রেও বেশ প্রভাব ফেলে। একদম। হ্যাঁ, এবং এই যে বলছি, একটা পরিবার হয়তো এখান থেকেই হয়তো নতুন একটা ধারা তৈরি হবে, বা এই যে ছোটবেলা থেকে যে ঘৃণার একটা পরিমণ্ডল, সেটা থেকে সে বেরিয়ে এলো। অবশ্যই তিনি আমাদের জাতির জনক, তাকে সে কি কাজ করেছে আবৃত্তির মধ্যে দিয়ে, আমি যে তাকে এই ঘৃণার জায়গাটা থেকে তো বের করতে পেরেছি। এটা খুব আনন্দের ব্যাপার, খুব জরুরি। এইরকমই ছোট ছোট কাজগুলো, ওই জন্য কাউকে বাদ দেওয়া এটা করি না, বাদ হয় না, হয়তো ভবিষ্যতে গিয়ে তার কাজে লাগবে। হয়তো একটা কথা বলো তো, যেমন আমরা গানের ক্ষেত্রে তো ঘরানা একটা বুঝি, একটা গায়কী যারা কাছে শেখে তার একটা ধরন ইত্যাদি, যেরকম নানা রকম হয়তো, আমি জানি না গানের বিষয়ে কোনো কিছু বলতেও পারবো না, কিন্তু ধরো এমনিতে তো আবৃত্তি তো সেই হিসাবে গানের মধ্যে সরগম নেই। হ্যাঁ, কিভাবে বলবে না বলবে একটা ধরনের একটা তৈরি হয়। তুমি যখন নিজস্ব প্রশিক্ষণ দিচ্ছ ছেলে মেয়েদের, তাদের কি বোঝা যাবে যে এই কাকলি দিদিমণির কাছে শিখেছে, মানে সিগনেচার যাকে বলি? না শেখা গেলেই তো ভালো। আবৃত্তিটা তো বোধের, ঠিকঠাক বোধটাকে পরিপুষ্ট করাটাই তো আবৃত্তিকার হয়ে উঠবে সে। সে তার আমি তাকে বোধটা, ধরুন আমি একটা কবিতা বলছি, আমি একটু খুব ঝুলন কবিতাটা, হ্যাঁ, আমি ঝুলনের মানেটা যদি তাকে বোঝাতে পারি, ঝুলনের ছন্দটাকে তাকে বোঝাতে পারি, ঝুলনের তাল যদি ঠিক রেখে করে, তো সেখানে তো ঘরানার জায়গায় আসবে না, একই ঘরানায় তো হয়ে যাচ্ছে তাহলে। আচ্ছা, আমার একটা কৌতূহল আছে, এটা আমার এক দর্শকের সঙ্গে কথা হচ্ছিল, একটুখানি বলো তো, আমরা বাংলা ভাষার একটা গোলমাল কি, মানে না, আমরা যা লিখি তা পড়ি না, মানে বানান ক্ষেত্রে যদি বলো, এক্ষেত্রে যেমন ধরো আমি বলছি তোমাদের ধরো কবিতার নাম যখন পদ্ম, আর যখন পদ্ম ফুল, পদ্ম, এখন এই যে মফলা, এ কি আমরা উচ্চারণ করব কি করব না? কথার কথা, না অবশ্যই উচ্চারণ করব। মফলাটা উচ্চারণ করব কেন, পদ্ম বলবো। হ্যাঁ, পদ্ম, মানে আমি বলছি যে এই যে গোলমাল গুলো হয়, একটু অনুনাসিক হবে পদ্ম। আমি বলছি এইভাবে বলছি, তখন মেলে কিনা, মানে আমি বলছি যে আমরা বেশিরভাগ লেখা, যেহেতু আমরা অনেকগুলো মানে তৎসময় এবং তদ্ভব শব্দ যেগুলো বুঝিস, এবং সেগুলো ওই সংস্কৃত বানানটা চলে এসছে, উচ্চারণটা তো বাংলাতেই হবে না, উচ্চারণটা সংস্কৃত উচ্চারণ। যামিনী, আমি বাংলা কবিতা বলে ইয়ামিনী বলবো কি, আমি তো যামিনী বলবো। আচ্ছা, এটা জানতে চাচ্ছি, ইয়া সংস্কৃত উচ্চারণ হবে কি ইয়ামিনী, সেটা ইয়া তো নয়। ইয়া নয় তো, আমি তো যামিনী, যা দেবী সর্বভূতেষু, ইয়া দেবী সর্বভূতের, কিন্তু আসল মিনিং তো সংস্কৃত ইয়া দেবী। এবার আমাদের যেমন সবচেয়ে বেশি গোলমাল হয় বফলার ক্ষেত্রে, মফলার ক্ষেত্রে, আমরা কোথাও সাইলেন্ট হয়ে যায়, অকস্মাৎ। আমি একজনকে শুনেছিলাম বলতে অনেক বছর আগে, অকস্মাৎ, না একদম ভুল উচ্চারণ। এইটা একটা অন্তত কাকলির কাছে একটা পরিষ্কার মতামত পাওয়া গেল, যে সমস্ত তৎসব এবং তদ্ভব, অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দগুলো এসছে, সেগুলো বানানের ক্ষেত্রে আমরা যাই লিখি না কেন, উচ্চারণটার মধ্যে একটা বাংলা, আমি বাংলা উচ্চারণই করবো, বাংলা কবিতা আমি বাংলা উচ্চারণ। আমি যখন সংস্কৃত কবিতা করবো তখন অবশ্যই মাথায় রাখবো আমি সংস্কৃত করবো। যে বলে না ইংরেজি বলবে ইংরেজের মতো, আর বাংলা যখন বলবে তখন বাঙালির মতো বলবে। না, এটা একটা জিনিস, আমাদের মানে মাঝে মাঝে আমাদের দর্শকরাও জিজ্ঞেস করেন যে এটা কি হচ্ছে, ঠিক হচ্ছে কিনা। আর একটা অভিযোগ আছে কাকলি, তুমি সমস্ত আবৃত্তিকারদের হয়ে বলবে,
প্রতিনিধি হিসাবেই বলো, হয়তো অন্য আবৃত্তিকারদের অন্য মতও থাকবে। আমাকে বেশ কিছু কবি বলেছেন যে আবৃত্তিকাররা কবিদের 12টা বাজিয়ে দিচ্ছেন, কারণ যেগুলো আসলে কবিতা সেগুলো তারা আবৃত্তি করেন না, তারা ওই কবিতা যেগুলো গল্প সেইগুলো আবৃত্তিযোগ্য, যেগুলো আবৃত্তিযোগ্য কবিতা যেগুলো। আমি বলি, আবারও বলি, এটা তো একটা শিল্প, এটা তো আমি তো চাইবো আমার দর্শক শ্রোতা আমার কবিতা শুনুক। বর্তমান কবিরা যে কবিতাগুলো লেখেন সেগুলো তো অনেকেই ধরতে পারে না। এবার আমি, এবং এটা আপনিও স্বীকার করবেন, পাড়ায় পাড়ায় আর পাঠাগার নেই, পড়ুয়ার সংখ্যা কমে গেছে, সাহিত্যের সঙ্গে যোগ কমে গেছে। তাহলে ভাষা যদি আমি এমন একটা উপমান দিয়ে একটা কবিতা লিখি, কবিতা হিসেবে হচ্ছে খুব উত্তম, কিন্তু সেটা দর্শক শ্রোতার কাছে আমি পৌঁছবো কি করে? সেটা না, এখানে আমি যে কবিদের সঙ্গে পুরোপুরি একমত তা না, না, আমার এটা এক্সপ্লেনেশন। আমার মনে হয় একটা কঠিন কবিতা, যেরকম আমি বললাম তো, দিশারিদা কিছুদিন আগে একটা কবিতা লিখে দিয়েছিলেন আমাদের এতে, কুশল ইন্ডিয়া বলে। আমার ছেলে মেয়েদের মধ্যে খুব ওটা তাদের ভালো লেগেছে, তাদের মতো করে কবিতাটা। কিন্তু যদি দাদার অনেক কবিতা আছে, সব কি তাদের আমি শেখাতে পারি না, সেগুলো তো তাদের কাছে গ্রহণযোগ্যতা হবে না, সেই ভাষা বুঝবে না, সেই উপমানে যাবে না। সেই ক্লাস আমাদের ছোটরা আসে 8 অবধি ধরুন, তারপরে ছেড়ে দেয়, তারপরে একটা বয়সের পর অনেক বড় দিদিরা আসে। আজকাল খুব এটা আমাদের বড় দিদিরা আসছেন, তারা ভালোবাসছেন, তারা হয়তো একসময় করেছেন, এখন আবার সংসারে ছেলে মেয়েরা দাঁড়িয়ে গেছে, একাকিত্ব, এই জায়গা থেকে তারা কিন্তু ক্লাস করতে আসছেন এবং তারা শিখছেন, তারা প্রতিযোগিতায় যাচ্ছেন, তারা প্রতিযোগিতা জিতে আসছেন, বিভিন্ন শো করতে যাচ্ছেন। তো এনাদের কাছে কিন্তু আমি ওই বিদগ্ধ উচ্চ মানের জীবনবোধ এগিয়ে দিতে গেলে খানিকটা অসুবিধা, তারা একটু সাধারণ কিছু চায়। এটা কাকুলি, আমি তুমি বললে আমি তোমার সঙ্গে অনেকটা ঝুঁকে রয়েছে তোমার দিকে বলতে পারবো। আমাদের কবিরাও যদি ধরো রবীন্দ্রনাথের ধরো হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, এখন এই যে একটা গল্পই বলছি, কিন্তু এটা অবশ্যই কবিতা, অবশ্যই কবিতা। এই যে জায়গাটা, অর্থাৎ গল্প বলাতে আপত্তি নেই যদি সেটা কবিতা হয়ে ওঠে। একদম তাই। রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে যেগুলো যেটা হয়তো মনোগ্রাহী হবে না, সেটা একার পড়ার জন্য ঠিক, সেটা আমি বলছি। সুতরাং সেটাও আছে। তবু একই সঙ্গে আমি অন্তত দুর্গাপুরের মানুষ হিসাবে তোমার কাছে কাকুরি এবং আমাদের দুর্গাপুরের সমস্ত আবৃত্তিকারদের কাছে আমার একটা অনুরোধ, আবেদন। এক হচ্ছে যে দুর্গাপুরের কবিতা বাছাই করে বেছে নিয়ে বা তাদের সঙ্গে যোগাযোগ করে দুর্গাপুরের কবিতাকে তোমরা মঞ্চে যদি কাজ হয় হৃদয়দা করেন, হৃদয় সাই উনি করেছেন, আমি করেছি আমার স্বপ্নছন্দ মেলা। হৃদয় তো বিশেষ করে আমি জানি হৃদয় সাই একেবারে অনুষ্ঠান করেছে, একদম 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 সঙ্গে করেছেন হৃদয় দা করেছেন। এটা চলছে, এটা আমাদের এই দাদা করেন, দেবদাস দা। এইটা বলছি পারস্পরিক সম্পর্কের কথা, যেটা বললাম যে এইটাকে দরকার হয়, দেবদাস দা করেন। আর আরেকটা যেটা হচ্ছে একই সঙ্গে যে এই যে কবিরা বলেন যে গল্প না কবিতাও আবৃত্তি করা যায়, সে ব্যাপারে আপনাদের সহায়তা দরকার হবে। এবং ওই যেটা বললো, আমি কাকুলের সঙ্গে অনেকটাই একমত সেদিক থেকে, যেরকম অনেক আছে যে এমনিতে গল্প মনে হচ্ছে কিন্তু আশ্চর্য হবে কবিতা হিসেবে শেষ হচ্ছে, এটা আছে। আমাদের হাতে সময় ধীরে ধীরে কমছে, আর অনেকক্ষণ গল্প আড্ডা করলাম। আমি আর 2-3টে আরো জিজ্ঞাসা আছে তোমার কাছে, এবং এই জিজ্ঞাসাগুলো আমার দর্শকরা গত 1 সপ্তাহ ধরে আমাকে জানিয়েছেন, এটা জিজ্ঞেস করবেন তো? এটা একদম একদম একদম। ধরো অনেক সময় বিভিন্ন যে আবৃত্তি প্রতিযোগিতা হয়, সেটা খুব একটা গোলমেলে জায়গায় হয় কি তোমরা কি নিজেরা সেই সব প্রতিযোগিতায় বিচারক হিসাবে যে যখন যাও, এখন তখন গোলমাল হয়ে যায়। ধরো কিভাবে বলবো, অন্য যার কাছে প্রশিক্ষণ নিচ্ছে তার সঙ্গে তোমার সম্পর্ক বা তোমার ইত্যাদি, মানে সোজাসুজি কি একদম পার্সিয়ালিটি এসে যায়। এই জন্য ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি, আমারটা আমি বলছি, আমি চেষ্টা করি যে গ্রুপে আমার ছাত্রছাত্রীরা আছে আমি নিখিল ভারতে বলে দিই এই এবং ওরা দেখে কোথায় কোথায় কাকলিন ছেলেমেয়েরা নাম দিয়েছে, আমরা চেষ্টা করি সেইখানে আমরা বিচারক হিসেবে না বসতে। এইবার একটা
একটা ঘরে এই নিয়ে গত কিছু দিন আগেও একটা ভীষণ রকম একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল দুর্গাপুরে। দুজন বিচারক কিছু কথা বলছে। আজকের বাচ্চারা তো আর বাচ্চা নয়, আজকের বাচ্চারা কিন্তু অনেকটা বেশি অ্যাডাল্ট। দুজন বিচারক কিছু কথা বলছে, সেই কথা সামনের ছেলেটি বা মেয়েটি শুনে সেটা বাইরে গিয়ে তার যে, কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় জানতাম বিচারক যা বলবে সেটাই শেষ কথা, তাই না? বিচারকদের সঙ্গে অভিভাবকদের তর্কাতর্কি আমি শুনেছি। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি, আমি আর হাতে সময় কমে যাচ্ছে, এটাও আপনাদের কাছে অনুরোধ করছি। আমি কোনো সময় কদাচিৎ এই বিচারক আমাকে ডেকে নিয়ে যায় তাদের উদ্যোক্তারা, কেন জানি না। তো সেখানে আমার আবার অভ্যাস, আমি ওই মানে দুর্গাপুরে কি চলছে, কীরকম কি হচ্ছে, এটা একটা নিজে বোঝবার চেষ্টা করি। তো সেই সময় একজন আবৃত্তি করলো, ভালো লাগলো, কার কাছে শেখো। এটার মানে এই নয় একদম এটা কি দোষের, কখনোই দোষের না, কিন্তু আমরা এখন করি না, আমরা জিজ্ঞেস করলাম, এটা জিজ্ঞেস করলাম ওনার কাছে শেখে, মানে আমি একটু বুঝবার চেষ্টা করছি। তার মানে এই নয় যে ও সেই লোকটির কাছে শেখে পাবে বা সেই লোকটির কাছে শেখে না বলে কম নম্বর, ব্যাপারটা এরকম না। কিন্তু আমাকে উদ্যোক্তা একজন, আমার স্ত্রীও প্রিয়জন, খুব বকুনি দিয়েছেন যে আপনি এটা এরকম করবেন না। এবং নিয়ম করে দেওয়া হয়েছে কিছু সংস্থার সঙ্গে আমি যুক্ত, তো সেসব সংস্থায় বিচারের আগে নিয়ম করে দেওয়া হয়েছে কে কার কাছে শিখেছে সেটা জিজ্ঞেস করবে। এটা কিন্তু এটা অনেক সময় আমাদের মতো বয়স্ক মানুষের না একটা অন্য ইচ্ছা হয়, মানে এটা একদম আপনি ঠিক বলছেন, এটা জানতে চাই, বুঝতে চাই। খুব ভালো বললে তুমি, কার কাছ থেকে শিখেছো এটা জানা কিন্তু দোষের নয়। তো এটা যাই হোক, তো এগুলো আছে। কিন্তু প্রিয় দর্শকেরা, আমাদের হাতে তো সময় কমে যাচ্ছে। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস, যেখানে বিভিন্ন সমাজের যারা পরিষেবা দেন নানা ধরনের তাদের শ্রম, অর্থ, মেধা দিয়ে আমরা তাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের একটু অন্যরকম অনুষ্ঠান করলাম, দুর্গাপুরে আবৃত্তির চর্চা কি হাল হকিকত। সব কথা বলা হলো না, এই কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগে। আমাদের আজকের অতিথি কাকলি দাশগুপ্ত। কাকলি নিজে কিন্তু খুব ভালো আবৃত্তি করেন। সুতরাং আজকের অনুষ্ঠানে এতক্ষণ ওকে কথা বলিয়েছি নাকি আমি বেশি কথা বলেছি? না না, একদম একদম অনেক কথা বলেছি, আমি অনেক কথা বলেছি। আমরা একটা শেষ করবো অনুষ্ঠান আবৃত্তি, কাকলির আবৃত্তি দিয়ে। আমার হাতে 4 মিনিট সময়, একদম ছোট্ট একটি কবিতা। 22শে শ্রাবণ আসছে, আমার পছন্দের। আমি কেন কবিতাকে ভালোবাসি, শেষ কাকলির আবৃত্তি শুরু। আমি কেন কবিতাকে ভালোবাসি, কি কারণ কবিতার মধ্যে কেন ঢুকেছি, সে তো একমাত্র রবীন্দ্রনাথ। সে আমাদের রবীন্দ্রনাথ, কবি রামচন্দ্র পালের আমাদের রবীন্দ্রনাথ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমার চাওয়ায় দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক, ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে। একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেই থেকেই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিলে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে পাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি। আকাশ পাটে ভুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও 2-1টি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কি সুর।
সেই থেকে রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। বাহ বাহ, আমার হাতে 1.5 মিনিট সময় আছে, দুটো প্রশ্ন আছে। বলুন বলুন। আবৃত্তি বলতে কি তুমি স্মৃতি থেকে পড়া বোঝো না আবৃত্তি? একদম, আবৃত্তি স্মৃতি থেকে পড়লে খুব ভালো হয়। হয়ে গেল যে আবৃত্তি মানে স্মৃতি থেকে পড়া, খুব ভালো। কবিতা পাঠ হয়। পাঠ হয়, আমি পাঠ করলাম কারণ আমার স্মৃতি ভালো না। 10 সেকেন্ড সময়ের মধ্যে একটা জিনিস বলো, যেটা আমরা গানের ক্ষেত্রে দুর্গাপুরে দেখছি, সেটা কবিতার ক্ষেত্রে আছে কিনা আবৃত্তির ক্ষেত্রে, যে অনেক বয়স্ক মানুষ নতুন করে এখন সময় পেয়েছেন বলে তারা আবৃত্তি চর্চায় আসছেন। একদম একদম একদম, অনেক এবং ভালো থাকছেন তারা। এটা একটা দুর্গাপুরের আমাদের কাছে বড় খবর, যে যারা বয়স্ক মানুষ সংসার প্রাত্যহিকতা কাটিয়ে এখন একটু অবসর পেয়েছেন, তারা কিন্তু দুর্গাপুরে আবৃত্তি চর্চায়, সঙ্গীত চর্চায় তারা কিন্তু আসছেন। সুতরাং প্রিয় দর্শকেরা, আপনাদের মধ্যে যারা এখন হাতে একটু অবসর আছে, আসুন আবৃত্তি চর্চা করুন। দুর্গাপুরে অনেক প্রশিক্ষক আছেন, নামী প্রশিক্ষক আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। প্রত্যেক বুধবার ঠিক 4টের সময় আমরা আপনার দরবারে হাজির হব। আর সামনের বুধবার আসতে ভুলবেন না কিন্তু, দুর্গাপুরের শিল্পাঞ্চলের বিদ্যালয় শিক্ষার হাল হকিকত নিয়ে আলোচনা করবেন এক প্রাক্তন শিক্ষক, পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। আসতে ভুলবেন না কিন্তু, বুধবার বিকেল 4টে। অনেক ধন্যবাদ কাকলি। ধন্যবাদ এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।